আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 21 জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ এবং 11 জন অনাহারে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে জেলেনস্কি বলেন তারা কিছুই অর্জন করতে পারবেন না। হাজার হাজার মালয়েশিয়ানদের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরে দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরায়েল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের মানবাধিকার কর্মীরা দেশটির সরকার ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে তাদের সতর্ক বার্তা। গাজায় যুদ্ধ থেকে বিপুল আর্থিক মুনাফা করেছে ভারতের কয়েকটি কোম্পানি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অপারেশন সিঁদুর সময় পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাম্প্রতিক দাবিকে মিথ্যা, হাস্যকর ও সত্য থেকে বহু দূরের বলে অভিহিত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকলে তার জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন আনিসুল ইসলাম ও মুজিবুল হক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ত্রাণ নিতে এসে অনাহারে মরলেন 11 জন। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 21 জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ এবং 11 জন অনাহারে মারা গেছে। শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মোট 212 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 98 জনই শিশু। সম্প্রতি এসব মৃত্যুর ঘটনা বেড়েছে কারণ গত মে মাসের শেষ দিকে সম্পূর্ণ অবরোধ আংশিক তুলে নেওয়ার পরও ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহের কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে। উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ এখন শিশু ও প্রবীণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, শিশুদের অনাহার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মৃত্যুর কারণ হতে পারে। শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি ইসরায়েলকে গাজায় প্রতিদিন অন্তত 100টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানায়। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত কেবল 60 জন ত্রাণ ট্রাক চালককে ইসরায়েলি সেনার অনুমোদন দিয়েছে। তবে গাজার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতে জাতিসংঘের অন্যান্য সংস্থা ও গাজার কর্তৃপক্ষ প্রতিদিন অন্তত 600 ট্রাকের প্রয়োজন বলে জানিয়েছে। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে জেলেনস্কি বলেন তারা কিছুই অর্জন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন। 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ করবেন শীর্ষ এই নেতারা। গতকাল শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র দিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপীয় মিত্ররা। তবে গত জানুয়ারি ক্ষমতায় বসার পরে ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছিলেন একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে মস্কো ও কিয়েভ। পরে শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান ট্রাম্প। তিনি এও বলেন, দুই পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল হাতবদল করা হতে পারে। বর্তমানে ইউক্রেনের লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলে বড় অংশ রুশ বাহিনীর দখলে রয়েছে। পুতিন বরাবরই বলে আসছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য এই অঞ্চলগুলোর দাবি ছাড়তে হবে ইউক্রেনের। একটি বিবৃতি দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বিকল্প ও বিভিন্ন উপায় নিয়ে আলোচনার উপর জোর দেবেন পুতিন ও ট্রাম্প। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে ইউক্রেনের নিজেদের ভূখণ্ড ছাড় দেওয়ার শর্তের কথা এসেছিল। মালয়েশিয়ায় ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত। হাজার হাজার মালয়েশিয়ানদের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরায়েল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 9 আগস্ট বিকাল 4টা থেকে শুরু হয় সমাবেশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল জনসমাগম হয়। সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি চলে রাত 11টা পর্যন্ত। এতে বক্তৃতা, কবিতা পাঠ এবং গাজা থেকে সরাসরি সম্প্রচার করেছে। দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় 5000 মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকাল 3:30 থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছায়। সমাবেশে অংশগ্রহণকারীদের ফিলিস্তিনিদের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে এবং ইসরায়েলের ধ্বংস কামনা করতে শোনা যায়। অন্যদের হাতে ছিল প্যালেস্টাইন উইল বি ফ্রি লেখা প্লেকার্ড। সমাবেশে উপস্থিত ছিলেন মালয়েশিয়া
সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজন। এছাড়া সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম উইকের সভাপতি ডক্টর মাওলানা শোয়েব আহমেদ। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ দখলদার তেল আবিবের হামলায় এখন পর্যন্ত শিশুসহ প্রায় 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা গণহত্যা, ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবস্থা বন্ধের ডাক ভারতের মানবাধিকার কর্মী দেশটির সরকার ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। তাদের সতর্ক বার্তা, গাজায় যুদ্ধ থেকে বিপুল আর্থিক মুনাফা করেছে ভারতের কয়েকটি কোম্পানি। গত বুধবার সংসদ সদস্যদের পাঠানো এক খোলা চিঠিতে বেঙ্গালুরু ফর জাস্টিস অ্যান্ড পিস জানায়, বেঙ্গালুরু ভিত্তিক অন্তত 9টি প্রতিষ্ঠান ইসরায়েলের প্রধান অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন সরবরাহ করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই। দক্ষিণ ভারতের এই শহরে প্রায় 2 ডজন সংগঠনের সমন্বয়ে গঠিত বিএফজেপি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের দাবি অনুযায়ী ইসরায়েলের উপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা হোক। এর মধ্যে থাকবে রপ্তানি ও ট্রানজিট নিষিদ্ধ করা এবং সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করে স্থগিত করা। চিঠিতে বলা হয়, রাষ্ট্র সমর্থিত মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় পরিচালিত ভারতীয় কোম্পানিগুলো কেন ইসরায়েলি সরকারের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, এ প্রশ্ন এখন সংসদ সদস্যদের গুরুত্ব সহকারে ভাবতে হবে। যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় দাবি মিথ্যা ও হাস্যকর। খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ অপারেশন সিঁদুর সময় পাকিস্তান যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সাম্প্রতিক দাবিকে মিথ্যা, হাস্যকর ও সত্য থেকে বহু দূরের বলে অভিহিত করেছেন। নিজের সরকারি এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আসিফ বলেন, 3 মাস আগে সংঘর্ষ শেষ হওয়ার পর হঠাৎ করে এ দাবি যেন অবিশ্বাস্য তেমনি অসময়ের। তিনি ভারতীয় সামরিক নেতৃত্বকে সমালোচনা করে বলেন, তারা এমন এক বড় ধরনের ব্যর্থতার মুখ হয়ে উঠেছেন যা এসেছে ভারতীয় রাজনীতিকদের কৌশলগত স্বল্প দৃষ্টির কারণে। আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তানের একটি বিমানও ভূপাতিত হয়নি বা ধ্বংস হয়নি, বরং পাকিস্তান 6টি ভারতীয় জেট, যার মধ্যে রাফাল ফাইটারও ভূপাতিত হয়েছে। এছাড়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর বিমান ধ্বংস করেছে এবং কয়েকটি ভারতীয় বিমান ঘাঁটিও অকেজো করে দিয়েছে। ভারতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসিফ বলেন, 2 দেশের যুদ্ধ বিমানের তালিকা স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ দেওয়া হোক। পাকিস্তানি প্রতিরক্ষা সতর্ক করে বলেন, রাজনৈতিক লাভের জন্য তৈরি হাস্যকর বয়ান দক্ষিণ এশিয়ার পারমাণবিক পরিবেশে গুরুতর ভুল অনুমানের ঝুঁকি বাড়ায়। দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন আনিসুল ইসলাম মুজিবুল হক। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টিতে জিএম কাদের বিরোধী অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের এমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও ক্ষমা প্রার্থনা করেন। একই কারণে কাউন্সিলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে জাতীয় পার্টির জিএম কাদের পন্থী অংশ এই সম্মেলনে অংশ নেয়নি। তারা এই সম্মেলন সহ পুরো প্রক্রিয়াকে বেআইনি এবং গঠনতন্ত্র বিরোধী বলে মনে করে। কাউন্সিলে আনিসুল ইসলাম বলেন, তখনকার যে নিয়ম ছিল, যে আইন ছিল, বিশেষ স্বীকৃত একটা সরকার নির্বাচন করে সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে।